স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেতোয়ার আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত রাত ৮টা ১৫ গুলশানের বাড়ি থেকে বের হয়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা যাত্রা উপলক্ষে সকাল থেকে দলের নেতাকর্মী আর সাধারণ মানুষের ভিড় শুরু হয় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে। সারাদিন পেরিয়ে রাত প্রায় ৮:৩০টার দিকে নিজের পাজেরো গাড়িতে বের হন বেগম খালেদা জিয়া, সঙ্গে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামেলা রহমান। গুলশান বনানী কুর্মিটলা খিলক্ষেত হয়ে বিমানবন্দরে পৌঁছে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত বেগম জিয়ার গাড়িবহর। এই সফরে চিকিৎসক সহ তার সঙ্গী মোট ১৬ জন। পথে পথে ছিল নেতাকর্মীদের ভিড়, উচ্ছ্বাস। আসুন, আপনাদের কাছে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বেগম খালেদা জিয়া এত বেশি অসুস্থ ছিল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। আমরা আশা করছি যে উনি আগের মতো সুস্থ হয়ে দেশে ফেরত আসবেন এবং আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স। পথে ১ ঘণ্টা যাত্রা বিরতি হয় কাতারের দোহা বিমানবন্দরে। এদিকে যাত্রার আগে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তাদের দোয়া চেয়েছেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী। আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আজ বেলা ১১টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। সেখানে দেখা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। সেখান থেকে সরাসরি যাবেন হাসপাতালে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। লন্ডনে পৌঁছে ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমানের সঙ্গে সরাসরি হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডিবিসি নিউজের সঙ্গে যুক্ত হয়ে এমনটাই জানিয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। লন্ডন একটা সিটির ভিতরে একটা হসপিটাল এবং সেই হসপিটালেই আপনার এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্স করে ওনাকে নেওয়া হবে। যদি আলহামদুলিল্লাহ যে দেখা যায় শারীরিকভাবে কিছুটা বেটার, তাহলে ডক্টর জুবাইদা রহমান এবং তারেক রহমানের সাথেই উনি যাবেন হসপিটালে। আর যদি দেখা যায় যে কিছুটা দুর্বল, তাহলে অ্যাম্বুলেন্স দিয়ে সরাসরি হসপিটালে, বাট সরাসরি হসপিটালে যাওয়ার সেই প্রস্তুতি এখানে রয়েছে। আর এখানে যুক্তরাজ্য বিএনপিরও সেই প্রিপারেশন রয়েছে এবং সেখানে হাজার হাজার নেতাকর্মী যাওয়ার সেই প্রস্তুতি নিচ্ছে। বাট আমরা নেতাকর্মীকে আমরা বলেছি যে উনি সুস্থ হলে আমরা কমিউনিটি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সফরকে ঘিরে মঙ্গলবার রাজধানীতে ছিল অন্যরকম রাজনৈতিক উষ্ণতা। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের পথে পথে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কাজ করছিল উদ্দীপনা। অনেকে ঝাড়ঝঞ্ঝা পেরিয়ে বেগম জিয়া লন্ডন যেতে পারছেন এতে খুশি। আর চিকিৎসা শেষে দ্রুত দেশে ফিরবেন প্রিয় নেত্রী, এই তাদের প্রত্যাশা। তারা মনে করেন দেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার উপস্থিতি অপরিহার্য। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আজ সকালটা ছিল অন্য সব দিনের চেয়ে আলাদা। বেলা যতই বেড়েছে ততই বেড়েছে নেতাকর্মীদের উপস্থিতি। সকাল থেকেই বেগম খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীরা ভিড় করতে থাকেন। সন্ধ্যার পর সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। হাতে ফুল, মুখে স্লোগান আর বুক ভরা দোয়া নিয়ে নেত্রীকে বিদায় জানাতে জড়ো হতে থাকেন সমর্থকরা। তাদের স্লোগানে মুখরিত হতে থাকে গুলশান বাসার সামনে থেকে কুর্মিটোলা হাসপাতাল, সেখান থেকে বিমানবন্দর পর্যন্ত। 7.5 বছর 8 বছরের মাঝামাঝি সময় মা ছেলের দেখা হবে। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের বুকের হৃদয়টা আমাদের ফিরে আসছে, কারণ তখন হৃদয়হীন ছিলাম আমরা রাস্তায়। যাই হোক, আজকে উনি যাচ্ছেন নির্বাচনের এই ডামাডোলে, ইনশাল্লাহ উনি ফিরে আসলে নির্বাচন হবে, আমি আশাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুতই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের আপামর জনসাধারণের যেই
অভিব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা গ্রহণ করে আগামী দিনে উনি প্রাইম মিনিস্টার হবেন, এই আশা এবং প্রত্যাশায় সারা বাংলাদেশের মানুষ, গণতন্ত্রকামী মানুষ অপেক্ষা করছে। আপসীর নেত্রীকে একটু দেখার জন্য নেতাকর্মী, তরুণ জনতার দীর্ঘ অপেক্ষা। রাত 10টায় ফ্লাইট জানার পরেও দুপুরের পর থেকেই পথে পথে জড়ো হতে থাকেন নেতাকর্মী, সাথে যোগ দেন জনতাও। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ফুটপাত দিয়ে দাঁড়িয়ে আছি প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্য। প্রিয় নেত্রী ট্রিটমেন্ট করে আমাদের মাঝে ফিরে আসবে, সুস্থ হয়ে আবার বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। আমরা আশা করব দেশের মানুষের ভালোবাসা এবং দেশের গণতন্ত্রকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য উনি চিকিৎসা করে সুস্থ হয়ে দেশের মাটিতে আবার ফিরবেন। কাতার সরকার কি সম্মান দিয়ে ওনাকে আজকে নিচ্ছে, আমরা দেশবাসী চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের কাছে ফেরত আসে। 8 বছর পর সন্তানের সঙ্গে দেখা এবং উন্নত চিকিৎসা পেয়ে দেশে ফিরবেন এবং আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করে যাবেন, এমন প্রত্যাশায় দোয়া করছেন তারা। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখো, ওনাকে সুস্থ রাখো, ওনাকে দেশের সেবা করার জন্য সুযোগ দাও। বিমানবন্দরের বাইরে নিরাপত্তা ব্যবস্থা সহ রাস্তায় ট্রাফিক সমস্যা সমাধানে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সবশেষ 2017 সালে ইংল্যান্ড সফরে যান বেগম খালেদা জিয়া। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। 5 মাসে অন্তর্বর্তী সরকারের সফলতার পাশাপাশি কিছু ঘাটতিও রয়েছে বলে মনে করেন রাজনীতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, এ সময়ে প্রত্যাশা অনুযায়ী জনগণের কাঙ্ক্ষিত চাহিদা মেটানো যায়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও অর্থনীতি এবং রাজনীতি এখনও স্থিতিশীল নয়। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনী হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল পর্বতসম, কিন্তু জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের কার্যক্রমের অগ্রগতি প্রত্যাশিত নয় বলে মনে করছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। গেল 6 মাসে বন্ধ হয়েছে 100টি কারখানা। মব জাস্টিসের ঘটনা কিছুটা কমলেও বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সরকারের মধ্যে সমন্বয়ের অভাবও চোখে পড়ছে। নিত্যপণ্যের দামও আশানুরূপ কমেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্যের জন্য অন্তর্বর্তী সরকারের যে সংলাপ তা আরও সন্তোষজনক হতে পারত। আমার বলতে কোনো দ্বিধা নেই যে সরকার যেভাবে এবং যত স্বল্প সময়ের নোটিশ এবং স্বল্প সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছিল, সেটি আসলে আরো ভালো হতে পারতো, আরো ইফেক্টিভ হতে পারতো। এবং আমার ব্যক্তিগতভাবে যেটা আমি বললাম, এই জায়গাটিতেই সবচেয়ে বড় সমস্যাটা তৈরি করছে। এই জন্য সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো আলোচনায় নিযুক্ত হওয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতের সাথে সম্পর্ক এখনো স্পর্শকাতর অবস্থায় রয়েছে। বর্তমান সরকার এ বিষয়ে সামনে এগোতে পারেনি। পশ্চিমা জগতের মোটামুটি সমর্থন ভালো পেয়েছে। সম্পর্কের সবচেয়ে জটিল জায়গা এখন আমরা ভারতের সাথে আমরা এখন অতিক্রম করছি। এই জায়গাতে কিছু আনুষ্ঠানিকতা আমি দেখেছি। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন আমার কাছে মনে হচ্ছে এই আনুষ্ঠানিকতার বাইরে এটা একটা স্ট্যাগন্যান্ট জায়গায়, মানে স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে আছে, এটা সামনে এগুচ্ছে না। অর্থনীতির বিশ্লেষকরা গেল 5 মাসের মূল্যায়ন করতে গিয়ে বলছেন অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থার কথা। অর্থনীতি একটা বড় রকমের ক্রান্তিকালের ভিতরে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তার ক্রয় ক্ষমতা সীমিত হয়ে যাওয়াতে শিল্প পণ্যের চাহিদাও কমেছে। ক্রাইসিস ম্যানেজমেন্টটাও ঠিক মতো হচ্ছে বলে মনে হয় না। জাতীয় নির্বাচনই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় ব্যাংক অনেক দেরি করে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, টাকা ছাপিয়ে সমস্যাগ্রস্ত ব্যাংক বাঁচিয়ে রাখার চেষ্টা আত্মঘাতী সিদ্ধান্ত। এর চেয়ে যত দ্রুত সম্ভব ব্যাংকগুলোকে একীভূত করার তাগিদ তাদের। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা জানতে নিরীক্ষা শুরু হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই নেওয়া যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিগত সরকারের সময় নিয়ম নীতির তোয়াক্কা না করে রীতিমতো লুট করা হয়েছে প্রায় 1 ডজন ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে আধা ডজন এখন চলছে রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে, যার দায় চোকাচ্ছেন আমানতকারীরা। এসব ব্যাংকে এখন ধর্ণা দিয়েও তোলা যাচ্ছে না কষ্টের সঞ্চয়। এ অবস্থায় 22,000 কোটি টাকা ছাপিয়ে সরবরাহের উদ্যোগও নেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে তাতেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বিশ্লেষকরা বলছেন, সরকার দায়িত্ব নেয়ার 5 মাস পেরিয়ে গেলেও দুর্বল ব্যাংকগুলো নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের শক্তিশালী পদক্ষেপ না নেওয়া দুঃখজনক। কি করবে, কোন ব্যাংক মার্জিন অ্যাকুইজিশনে যাবে আর কোন ব্যাংক নিজের পায়ে দাঁড়াতে পারবে কিছু সাপোর্ট পেলে,
সেই পরিকল্পনাটা আমরা এখনো দেখছি না, সেই রোডম্যাপটা বা অ্যাসেসমেন্টটা সেটা বোধহয় খুব, এই 5 মাস হয়ে গেছে, আমার মনে হয় 6 মাসের মধ্যে তো এটা দাঁড়িয়ে যাওয়ারই কথা বা করতে পারা উচিত। আর নাহলে কিন্তু ফুটাগ্রস্ত চৌবাচ্চাতেই টাকা বা পানি ঢালা হবে। সেই জন্য সেই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ব্যাংকগুলোকে ঢালাওভাবে টাকা না দিয়ে যত দ্রুত সম্ভব একীভূত করার উদ্যোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। এইটা আমরা দেখেছি থাইল্যান্ডে হয়েছে, অনেকগুলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে একসাথে করে একটা করা হয়েছিল, মালয়েশিয়াতে হয়েছে। সেই এক্সাম্পল ধরেই আমরা অ্যাডভান্স হতে পারি। এখন কথাটা হলো যে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করবেন কিনা, আপনি অন্য যেগুলি ভালো ইনস্টিটিউশন আছে তাদের মাধ্যমে এদেরকে মার্জার করবেন কিনা। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে এরই মধ্যে 6টি সমস্যাগ্রস্ত ব্যাংকে নিরীক্ষা শুরু হয়েছে। প্রতিবেদনের পরই জানা যাবে এসব ব্যাংকের ভাগ্যে কি ঘটবে। যে আমরা এখন অডিট করছি, অডিটের ফলাফলের উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে ব্যাংকগুলোর আসলে কিভাবে তাদেরকে এই প্রবলেমটা রিজলভ করা যাবে। আগে যেমন মার্জারের কথা ঘোষণা করা হয়েছিল, এই মুহূর্তে ঘোষণা করবার মতো কোনো অবস্থা নেই। তবে আমরা বলছি না যে মার্জার কখনোই হবে না, মার্জার হবে, তবে সেটা অবশ্যই ফলাফলের ভিত্তিতে। এর আগে দুর্বল ব্যাংকগুলোকে অপেক্ষাকৃত সবল ব্যাংকের সঙ্গে জুড়ে দিয়ে বাঁচানোর কৌশল নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। গত কয়েকদিনের তুলনায় উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে হিমেল হাওয়ায় প্রভাব পড়েছে জনজীবনে। পঞ্চগড়ে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের শুরুতে কুয়াশাও ছিল কম, তবে সকাল 8টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হয়। চুয়াডাঙ্গায় গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা কমেনি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে ক্ষেত্রে খাওয়া ও ছিন্নমূল মানুষ। স্বল্প আয়ের মানুষ কাজের সন্ধানে বের হলেও অনেকেই কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন। এছাড়া চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা, এর বেশিরভাগই শিশু এবং বয়স্ক। আবহাওয়া অফিস জানায়, কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা বেশি, তবে আগামী শুক্রবার তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে। বর্ষায় হাওরে সমুদ্রের মতো ঢেউ আর শীতে সবুজের সমারোহ। 2 ঋতুতে 2 রকম সৌন্দর্য থাকলেও পর্যটকেরা ঘুরতে আসেন শুধু বর্ষায়। মৌসুমের এই সময়টাতে পর্যটন খাতের সঙ্গে জড়িত হাজারো মানুষ জীবিকার তাগিদে করেছেন পেশা পরিবর্তন। কেউ যুক্ত হয়েছেন কৃষিকাজে, কেউ বা চলে গেছেন শহরে। হাওরের জেলা সুনামগঞ্জ। বর্ষায় বিশাল জলরাশি ও শুষ্ক মৌসুমে দেখা যায় সবুজের সমারোহ, সঙ্গে দেখা মেলে অতিথি পাখি। বর্ষা মৌসুমে হাওরের অনিন্দ্য সৌন্দর্য দেখতে হাজারো পর্যটক আগমন হলেও শীত মৌসুমে চলছে পর্যটক খরা। অনেকে পেশা পরিবর্তন করে যোগ দিয়েছেন অন্য কাজে, জীবিকার তাগিদে ছেড়েছেন এলাকা। পর্যটক না আসাতে দেখা যাইতেছে যে আমরা নৌকা শ্রমিক যারা আছি তারা নৌকার থেকে একটু বিরত নিতেছি। যে আমাদের ব্যবসাটা হয় 3 মাস, এখন 3 মাস করতে গিয়ে আর বাকি প্রায় 8-9 মাস ভারী ঘাটে নৌকা বান্ধা রাখতে হয়। এমন তো কাল আসলে সিজন কমে যায়, লোকজন যারা মনে করেন নৌকা চালায় তারা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়। তখন তো ইনকাম নাই, একবারে নাই বলতে, অনেক নৌকা ঘাটে বান্ধা, অনেক মানুষ চলে গেছে কৃষি কাজে, অনেক মানুষ গার্মেন্টস চলে গেছে। হাওরে পানি না থাকলেও নদীপথে যাওয়া যায় টাঙ্গুয়ার হাওর সহ অন্যান্য স্পটগুলোতে। দেখা যায় অতিথি পাখি, হিজল করচের সবুজ বাগ, গরুর পাল ও কান্দা সহ হাওরের অন্যরকম সৌন্দর্য। এগুলো প্রচারে গুরুত্ব না পাওয়াকেই দুষছেন সংশ্লিষ্টরা। বর্ষাকাল ছাড়াও এটা আপনার শুকনা মৌসুমে সৌন্দর্য অনেক বেশি। সাইবেরিয়া থেকে অতিথি পাখি আসে যেগুলা অনেক সুন্দর এবং দেখলে মনোমুগ্ধকর। তবে শীতে অতিথি পাখির নিরাপদ অবস্থানের জন্য পর্যটন সীমিত করার পক্ষে উপজেলা প্রশাসন। টাঙ্গুয়ার হাওরকে যতটুকু সংরক্ষণ রাখা যাবে ততই কিন্তু পাখি আসবে, ততই নিরাপদ হবে। যত পর্যটককে আকর্ষণ করার চেষ্টা করবেন তত কিন্তু পাখিরা দূরে সরে যাবে, পর্যটক ঢুকবে, পাখিরা দূরে সরে যাবে। হাওরাঞ্চল সুরক্ষা করে পর্যটন শিল্পের বিকাশে কাজ করবে সরকার, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বরিশালে অফিস আদালত সবই চলছে ব্রিটিশ আমলে তৈরি ইট চুন সুরকির লাল দালানগুলোতে। এসব ভবন ব্যবহার হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসা হিসেবেও। এইগুলো নির্মাণশৈলী যে কাউকেই মুগ্ধ করবে। দালানগুলো অতিরিক্ত তাপমাত্রা সহনীয়, তীব্র শীতে লাগে না ঠান্ডা। ভবনগুলোর ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় মেরামতের দাবি স্থানীয়দের।
বাংলাদেশে তৈরি ইতিহাসের প্রথম প্রশাসনিক কার্যালয় কালেক্টরেট ভবন। 200 বছর আগে 1821 সালে নির্মিত হয় এটি। 2005 সালে সংস্কার করে এটিকে করা হয় বরিশাল বিভাগীয় জাদুঘর। একই সময় তৈরি হয় জেলা পরিষদ ভবনটিও। এছাড়া বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের কাজ চলে আসছে ব্রিটিশ আমলের এই ভবনগুলোতে। বিনোদন কেন্দ্র, টাউন হল এবং 140 বছরের পুরনো বিএম স্কুলও চলছে চুনসুরকির ভবনে। এভাবেই কাজে লাগছে নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা দালানগুলো। জেলা স্কুল আধুনিক ছিল তখনকার সময়, যখন তৈরি করছে বিভিন্ন সময় সংস্কার কাজ করা হয়েছে। ভবনটি দক্ষিণমুখী, এখানে কাজ করা অত্যন্ত আনন্দদায়ক। ইতিহাস ঐতিহ্য ধরে রাখতেই সরকারি বিএম কলেজের ব্রিটিশ আমলের ভবনটি ভেঙে একই আদলে তৈরি করা হয় নতুন ভবন। এখনও দেখতে মনে হয় যেন এখন এটা সর্বাধুনিক একটা ভবন। 140 বছরে কত ঝড় ঝাপটা, বন্যা, এর ফলে এখন কিছুটা তো এর জরাজীর্ণতা আসছে। আধুনিক একটা স্টাইলে করতে পারতেন, কিন্তু উনি না করেন। উনি যেহেতু ইতিহাস ঐতিহ্যের প্রতি মানে শ্রদ্ধাশীল হয়ে এই ভবনটি আগের সেই কাঠামোতেই রেখেছেন। দরকারি সংস্কারই পারে এসব ভবনের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে, বললেন এই সাংবাদিক। এখনও এই ভবনগুলোর কিন্তু ব্যবহার উপযোগিতা রয়েছে এবং এই ভবনগুলো ঘিরেই বরিশালে কিন্তু অনেক ধরনের কার্যক্রম পরিচালিত হয় এবং অন্যান্য অনেক ভবনই কিন্তু এখন এটিকে এই ধরনের সংরক্ষণ করা উচিত বলে আমরা মনে করি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবনের নির্মাণশৈলীর কারণে এসব দালানে প্রয়োজন হয় না শীততাপ নিয়ন্ত্রণের। এখন আমাদের মতো আধুনিকতার ছোঁয়া তখন লাগেনি। এখন যেমন আমরা এসির উপরে নির্ভরশীল, আমরা সব কিছুর উপর নির্ভরশীল, তখন তারা কিন্তু ওয়েদার দিকটাও খুব খেয়াল রাখতো। ন্যাচারাল যে আমাদের আলো এবং বাতাস, এইটা কিভাবে এটা নিয়ে কাজ করা যায়, তারা এই নিয়ে চিন্তা করত। ব্যবহারের উপযোগী থাকতেই ভবনগুলো তাড়াতাড়ি সংস্কারের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। 36 বছর আগের স্থাপনাটির যাত্রী ছাউনি, বিশ্রামাগার সহ শৌচাগারের অবস্থাও করুন। পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় যাত্রী শ্রমিকদের দুর্ভোগ চরমে। তবে সমস্যা সমাধানে সহসাই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 1988 সালে নির্মাণ করা হয় ভোলা সদরের একমাত্র বাস টার্মিনালটি। দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকায় এখানে যাত্রী শ্রমিকদের ভোগান্তির শেষ নেই। সংস্কারের অভাবে খসে পড়েছে টিকিট কাউন্টার ও যাত্রী ছাউনির দেয়ালের আস্তর। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পড়ে পানি। বাধ্য হয়েই যাত্রী ওঠানামা করছে রাস্তায়। একটা ওয়েটিং রুম নেই, দেখেছে 1 ঘন্টা পর পর বাস ছাড়ে। পাবলিক টয়লেট নেই, মহিলাদের অনেক অসুবিধা হয়। ময়লা আবর্জনা জমে ব্যবহার অনুপযোগী যাত্রী ছাউনিটি। নেই বসার জায়গা, পয় নিষ্কাশন ব্যবস্থা, রাতে থাকে না বিদ্যুৎ সংযোগ। শুকনো মৌসুমে কোনোভাবে ব্যবহার করা গেলেও বৃষ্টিতে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। আমরা বারবার ভোলা পৌরসভাকে অবগত করানোর পরও তারা কোনো সংস্কারের পদক্ষেপ নেয়নি। যাত্রীরা সাময়িক ভোগান্তি পোহালেও স্থায়ী দুর্ভোগে বাস মালিক ও শ্রমিকরা। খানাখন্দকে পড়ে বিকল হচ্ছে গাড়ি, ক্ষতির মুখে পড়তে হচ্ছে মালিকদের। আমাদের ফাতিপুতি ভেঙে যায় এবং আমরা সর্বপ্রথম যে টিপ দেই এর থেকে বেশি কষ্ট হয়ে যায় গাড়ি এই ডিপুর মধ্যে ঘুরেতে। ভোগান্তি লাঘবে শিগগিরই পদক্ষেপ নেওয়ার দাবি বাস মালিক সমিতির। রেভিনিউ দেওয়া সত্ত্বেও ভোলা পৌরসভা আমাদের এই ডিপুটিকে উন্নয়নের আওতায় না এনে তারা এই আমাদের রেভিনিউটি অন্য খাতে ব্যয় করেছেন। অনতিবিলম্বে আমাদের এই মোস্তফা কামাল বাস টার্মিনালটি কি উন্নয়নের আওতায় এনে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। টার্মিনালটি সংস্কারে একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। পুনর্বাসন, বিশেষ করে পানি নিষ্কাশন এবং সড়ক বাতি, এই বিষয়গুলির জন্য একটি প্রকল্প আমাদের LGCRRP নামক একটা প্রকল্পে আমরা জমা দিয়েছি। আমরা আশা করতেছি যে এটা খুব শীঘ্রই এটি অনুমোদিত হবে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে প্রতিদিন 166টি বাস মিনি বাস জেলার 7 উপজেলায় প্রায় 10,000-এর বেশি যাত্রী পরিবহন করে। ডিবিসি নিউজ ডেস্ক। মাছ ধরতে গিয়ে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি জেলে ও নাবিকরা কখনো চিন্তা করেননি তারা এত দ্রুত দেশে ফিরতে পারবেন। প্রায় 1 মাস পর স্বজনদের পেয়ে অনেকেই আবেগে আপ্লুত। অনেকেই আবার বলছেন মাছ ধরতে আর কখনোই যাবেন না গভীর সাগরে। দ্রুত ফিরে আসতে পারায় কৃতজ্ঞতা জানিয়েছেন সরকারের প্রতিও। ফিশিং ট্রলার FV লাইলা 2 এর চিফ অফিসার হুমায়ুন কবির
কখনো ভাবেননি গভীর সাগরে সৃষ্ট এই সংকট কাটিয়ে নিরাপদে ফিরতে পারবেন নিজ দেশে। উৎকণ্ঠা আর শঙ্কা কাটিয়ে প্রায় 1 মাস পর পরিবারকে কাছে পেয়ে আনন্দের রেশ চোখে মুখে। বাবাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা, স্ত্রীর কণ্ঠেও স্বস্তির সুর। অনেক টেনশনে ছিলাম, এখন অনেক হ্যাপি লাগছে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ ফিরাই দিয়েছে। নিশ্চিত ছিলাম না যে আমরা দেশে আসতে পারবো কিনা, বা আসলেও কবে আসতে পারবো। দুটো ছোট ছোট মেয়ে, এদের কথা খুব মনে পড়ছে। নিজ দেশ ও স্বজনদের ছেড়ে কঠিন সময় পার করতে হয়েছে ট্রলারের কর্মচারীদের। অনিশ্চয়তা কাটিয়ে ছেলেকে ফিরে পাওয়াই তাই আত্মহারা এই মা। ডক্টর ইউনূস সাহায্য করছে, সবাই সহযোগিতা করছে, আমি সবার লেগে দোয়া করি, আমিও খুশি আছি। দুর্বিষহ সেই সময়ের কথা তুলে ধরেন 2 ট্রলারের নাবিকরা। 11 থেকে আমাদের বোট ডুবে গেছে। ডুবে যাওয়ার পর আমরা 20 ঘন্টা সাগরে ভাসছি। তারপর আমাদেরকে ইন্ডিয়া নিয়ে নিছে, নিয়ে তার প্রশাসনের আওতায় দিয়েছে। আমাদের দেশের বাইরে ছিলাম, দেশের থেকে দূরে, পরিবার থেকে দূরে। নাবিকরা আতঙ্কিত হলেও তাদের খাবার থেকে শুরু করে আইনি কোনো ঝামেলায় পড়তে হয়নি বলে জানান জাহাজ মালিকরা। ভবিষ্যতে মাছ ধরার ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা বলছেন তারা। ক্রুগুলোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ গঠন না হয়, প্লাস ওনাদের খাবার দাবার সব কিছু সবসময় টেক কেয়ার করে আসছে। ওনাদের কাজের আসলে ওটা ধন্যবাদ দিলেও অনেক কম হবে। আসলে এটা আমাদের জন্য একটা লার্নিং ফার্স্ট টাইম যে আমাদের পুরো অ্যাসোসিয়েশন থেকে অলরেডি আমরা সবগুলো মালিক পক্ষকে জানিয়ে দিছি যাতে সেফ সাইডে গিয়ে ওনারা ফিশিং করে। গত 9 ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে এফভি লাইলা 2 ও এফভি মেঘনা 5 নামের 2টি বাংলাদেশি মাছ ধরার নৌযান সহ 78 জন নাবিক ও জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এছাড়া 12 সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় ডুবে যাওয়া ফিশিং ট্রলার কৌশিকের 12 জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। এরই মধ্যে প্যালিসেডসের 29শোরও বেশি একর এলাকা পুড়ে গেছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। এই অঞ্চলের 30,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে পাশের কাউন্টি আল্টেডেনার কাছাকাছি দাবানল ছড়িয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার বৈচিত্র্যতা দেখছে যুক্তরাষ্ট্র। একদিকে মৌসুমী ঋতুর ধারাবাহিকতায় কোথাও পড়ছে তুষার, অপরদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দেখা দিয়েছে দাবানল। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সমুদ্র তীরবর্তী প্যালিসেডস অঞ্চলের বন থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে 20 একর এলাকায় দাবানল দেখা দিলেও কয়েক ঘন্টার ব্যবধানে তা ছড়িয়ে পড়েছে কয়েক হাজার একর এলাকায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ জানায় আগুনে পড়ে গেছে সান্তা মনিকা এবং মালিবুর মধ্যবর্তী ওই অঞ্চল। এ সময় বাতাসের বেগ ঘণ্টায় 80 থেকে 100 কিলোমিটার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে। দাবানলের কারণে হুমকির মুখে রয়েছে 13,000-এরও বেশি বসতবাড়ি। এরই মধ্যে পুড়ে গেছে কয়েকটি ভবনসহ শত শত যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছে জনগণ। চোখের সামনে জ্বলন্ত আগুনের তাণ্ডব দেখলাম। সবকিছু ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আমার চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। যা হারিয়েছি তা নিয়ে আর কিছুই করার নেই। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে শত শত ফায়ার সার্ভিস কর্মী। দাবানল নেভাতে হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।